বড় মামি, মেজো মামি, ছোট মামি, শখ, স্বর্ণ, চুটকি, কই রে সব? ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে সবার সেহরি। আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা থাকবে। ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে একে সেসব কিছুরই জোগাড় করতে হবে। তাই 3 গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন। কিন্তু খুব পরিচিত কারো হাঁকডাক শুনে একে একে ছুটে এলেন। সাম্য কোথা থেকে দৌড়ে এসে রুবাবের গলা ধরে ঝুলে পড়ল। সৃজন পিঠের উপর উঠে বসল। গলায় টান খেয়ে রুবাব ও মা গো, বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে। সিরাত এসে বাদর দুটোকে কোনো মতে সরালো। রুবাব কাশতে কাশতে অভিযোগ ছুড়ল। চৌধুরী বাড়ির এক একটা ছানা এক এক রকমের বজ্জাত, পেছন পাকা সব কটা। ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই, শালারা কল ধরছে না। এ বলে সিরাতকে দেখে গালবর্তি হেসে বলল, আরে শাশুড়ি মা যে, কেমন আছো বলো। সিরাত হেসে রুবাবের মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য, এটা ওনার বহু পুরনো অভ্যাস। উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতেন সাফওয়ান চৌধুরীর কাছে। আদুরে সুরে সাফওয়ান চৌধুরী গলা জড়িয়ে ধরে বলতো, মেজো মামা, ও মেজো মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় হলে তোমার মেয়েকে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু। ছোট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটুপুটি খেত। শতরূপা ছোট রুবাবের গালে চুমু এঁকে বলতেন, পালানোর ভার আমি তোকে দেব বাপ, তুই শুধু বড় হ আর দোয়া কর যেন ভুল করেও হলেও তোর না হওয়া বউ পৃথিবীতে ল্যান্ড করে। মায়ের কথা শুনে ফুকলা দাঁত বের করে সে কি হাসি রুবাবের, আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখনই সিরাত চুল এলোমেলো করে দিত তখনই দাঁত বের করে হেসে বলতো, ওহ মেজো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবোই বানাবো। রুবাব যতবার এই কথা বলতো সিরাতও ততবার শব্দ করে বলতেন আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্যসৃজন হলো সেদিন রুবাবের সে কি রাগ, কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি। বউয়ের জায়গায় দুটো বাদর এসেছে। বলতে গেলে এই পাজি দুটোই তার প্ল্যান বরবাদ করে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখে সিরাত চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়ল, তা কেমন আছিস বাপ? আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো? আমরাও ভালো আছি। তারা কথা বলতেই সিরাত এসে দাঁড়াতে রুবাব উনাকে দেখামাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরল। গালে গালে লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো, নাকি শীতল একাই সবটা ঝেড়েছে? ভাগে কম পেলে ওর কান ছিঁড়ে ফেলবো বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। উপর মহলে সব শুনবে মামি, টাইম মতো ঠিকই জয়েন করতে হবে। দরকার নাই ওসব চাইপাশের চাকরি, ছেড়ে দে ওই চাকরি। পানিতে ভেসে বেড়ানোর চাকরি করতে হবে না। দরকার হলে 2 মামার অফিসে বসবি। হা হা, তা বলতে হবে। তা ছোট মামি কই? ফোন করলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন সিমিন তার পেছন থেকে কান টেনে ধরে বলল, না রে পাজি ছেলে, প্রেম করছি না। আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। বলো কি? তাহলে এই স্বামীকে টেনে বেড়ানোর দরকার কি? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেব। এ কথা শুনে সিমিন হাতের চাপ বাড়াতে রুবাব মুচড়ামুচড়ি করে কান ছাড়ল। শখ স্বর্ণ এলে তাদের সাথেও কথা হলো, গল্প হলো। মজার সব গল্পে হাসাহাসিও হলো। কথায় কথায় একগাদা নাস্তের সামনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করলো। তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে সায়ন এলো। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কুলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী কি করবেন না? আর কত কচি সেজে থাকবেন? এ কথা শোনা মাত্র সায়ন ওর কানে কানে কিছু একটা বলতেই সে ছিটকে সরে গেল। নাক মুখ কুচকে বলল, ছি, তুমি একটা অশ্লীল। সায়ন রুবাবের কাঁধ জড়িয়ে ধরে একই সোফায় বসল।
তিন গিন্নি তখন রান্নাঘরে। ডাইনিং টেবিলে শখ, স্বর্ণ, সাম্য, সৃজন রুবাবের আনা পিৎজা ভাগাভাগি করতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই, সম্মান নিবা? সম্মান? রুবাব কলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব। আমার বোন নিবা অথচ আমাকে সম্মান দিবা না? তা তো হবে না। কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো, সম্মান নাও। তা সম্মান কোথায় নিবা? সামনে নাকি পেছনে? তা ঠিকঠাক লোড নিতে পারবা তো? এ কথা শুনে রুবাব এক ফালে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি, সায়ন ভাইয়ের দ্রুত বিয়ে দাও। এর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। এ কথা শুনে সিতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন, ও একবার নিজে মুখে বিয়ের কথা বলুক, দুদিনের মধ্যেই ওকে বিয়ে করাবো আমি। সিতারার কথা শুনে সায়ন ঠুট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়ন চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বললে স্বর্ণ যেন শুনেও শুনল না, ঠায় সেভাবেই বসে রইল। অগত্যা সায়ন চুলে ব্যাগ ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরল। কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পইরা ছাই, সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই, ভাই রে ভাই। বড় ভাইয়ের গান শুনে শখ মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় বিষম খেল, তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে সাম্য সৃজন একে অপরের মুখ চাওয়াচাই করল, কিন্তু কিছু বুঝছে না। অগত্যা খাওয়াতে মন দিল। সবার সাথে টুকটাক কথা হলেও এখন অবধি শীতলের সাথে দেখা হয়নি রুবাবের, যেটা অতি আশ্চর্যের ব্যাপারও বটে। সে বাড়িতে নেই, নাকি তার উপস্থিতি এখনও বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ। তাই সে শীতলের খোঁজ নিয়ে নিজেই গেল দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতে সায়নের মুখোমুখি হলো। সায়নকে কথাটা জানাতেই সায়ন রুমের দরজায় হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা। দরজা খোলা রাখার তো কথা না। কৌতূহলবশত দরজার সামান্য খুলে উকি মারতেই দেখে আলো থালো বেশে শীতল বসে আছে, পরনে এখনও শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা, চোখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনও দেখেনি। তবে একটু পরেই রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব, সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্রই শীতল ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। কাদার দমকে কথাও বলতে পারছে না সে। সায়ন হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? রুবাবও বসল। সেও ভ্রুকুচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে ছুটকি, বল আমাকে। শুদ্ধ ভাই, ওর সাথে কথা হয়েছে আমার, জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। রেগে আছে খুব। রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দিই একটা, তুই করিস আর একটা। তোমার কথা মতোই তো কানের 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরো রেগে গেল। এ কথা শুনে শান ভ্রুকুচকে তাকালো রুবাবের দিকে। কিস এলো কোথা থেকে? ও তো এসব করতে বলেনি। ওয়েট, শীতল শুদ্ধকে কিস করেছে? কিন্তু এই বুদ্ধি ওকে কে দিল? সে আবার বিস্ময় ভরা দৃষ্টিতে শোধালো, কি বললি? আবার বল, তুই ভাইকে কিস করেছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, রুবাব ভাইয়াই তো শিখিয়ে দিল, আমি তো রাজি ছিলাম না, কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ দ্রুত পটে যাবে, পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণে সায়ন বুঝল শুদ্ধর রাগের কারণ। যেখানে ভালোবাসাটাই শুরু হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনোই এসব ছ্যাবলামি পছন্দ করবে না, এটা তো জানা কথা। শাওন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলদ, কি করেছিস সেটা? আমাকে একবার জানাতে পারলে না? রুবাবা দাঁত কিশমিশ করে বলল, আমি কি করে জানব? ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে? আমি তো কুপুকাত। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পাশা পাল্টে যাবে। শাওন দীর্ঘশ্বাস ফেলল।
সে শীতলের মাথায় হাত রেখে আদুরে সরে ডাকল, শীতল, জান বাচ্চা আমার, এভাবে কাঁদে না পাখি, আমরা তোর সাথে আছি না? শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা কোনো প্ল্যান করব না, সব সময়ের হাতে ছেড়ে দিব, এরপর যা হয় হবে, কেমন? কিন্তু আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি তো ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ের রন্ধে রন্ধে ছড়াতে পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও পেলাম না। ওই যে বললাম সময় কথা বলবে। ঠিক আছে, তাহলে শুদ্ধ ভাই ফিরলে আমি কি সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর। তা করতে পারিস। শীতল ঘাড় কাত করে তাদের কথার সম্মতি জানালো। শুদ্ধ ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে, কেঁদে কেটে যা ইচ্ছে তাই অবস্থা। অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে, বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি তার, কেননা মিথ্যে ভালোবাসা বিশ্বের মতো। শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো, এজন্য রাগ দেখিয়ে চলে গেছে। কিন্তু গেল কেন? তাকে মারত, মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারত, বরাবরের মতো একটু বকতে পারত, ধমকাতে পারত। এতদিন শুদ্ধর মারা বকা ধমকানোই কষ্ট পেত, আজ এসব না করাতে এত কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে গেল। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল। শীতল সায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফুপাতে ফুপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়? সত্যিকারের ভালোবাসা কেমন হয়? প্লিজ শেখাও আমাকে, আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি, এই ভুল শুধরাতে হবে আমাকে। রুবাব সায়নের দিকে তাকালে তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বুঝাল, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দেবে তুই কাকে ভালোবাসিস। যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি, হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর চোখ শুধু প্রিয় একটা মুখকেই খুঁজে বেড়াবে। তার হাসিতে আনন্দরা ঝুমঝুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাবে। তাকে কোটি কোটি বার ভালোবাসি বললেও বৃতৃষ্ণা আসবে না, অরুচি হবে না, বিরক্ত লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো, তবে এখন ভাবার সময় দিল না দুভাই। তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগাদা দিল। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে ভাবল, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবল, সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবল, সবাই আছে, শুদ্ধ নেই। রাত বাড়ছে, সেহরিতে আবার উঠতে হবে, তাই সকলে ঘুমাতে চলে গেল। তবে শীতলের চোখে ঘুমের রেশমাত্র নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার বেলকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তার বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, শুদ্ধ ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকা কিসের? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক নিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাতে সবার ঘুম ভেঙে যাবে ভেবে সে দৌড়ে নিচে চলে গেল। কলিং বেল চাপার আগেই দরজা খুলে দিল। শুদ্ধ কেবল হাত বাড়িয়েছিল কলিং বেল চাপার জন্য, তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পেল। ফুলা ফুলা চোখ ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে শীতল। শুদ্ধ তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়ব? শুদ্ধ হ্যাঁ না কিছু না বলে উপরে উঠতে গেলে শীতল পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবারও শুদ্ধ নীরবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধর পিছু পিছু যেতে যেতে আবার ডাকল, শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পার্স দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধবোধে কাতর হওয়া এক মানবীকে। সে অশ্রুভেজা চোখে তার দিকেই তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে শীতলের মনে পড়ল সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজায় পাসওয়ার্ড ইন করতেই ইনকারেক্ট পাসওয়ার্ড দেখালো। একবার দুবার
3বার করে একই পাসওয়ার্ড দিলে বারবার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখালো। অবাক হলো। চতুর্থবার পাশ দিয়ে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্টের শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার পাসওয়ার্ড দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পাসওয়ার্ড বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পাসওয়ার্ড বদলালো কেন? তাকে রুমে ঢুকতে দেবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনের একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পাসওয়ার্ড ইন করায় কারেন্টের শক লেগে পাসওয়ার্ড ইন করা থেমে গেছে। শীতল থামতে নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসল। শক খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে পাক। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোনটা বিছানার ওপর ঢিল ছুঁড়ে ফেলল। তারপর দু হাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো। সোনা যত পুরানো হয় তত খাঁটি হয়। আজকে থেকে তোকে পুরানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজেই সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতেই হবে মিলিয়ে নিস। আমি বাধ্য করব তোকে। যদি না পারি তবে আমার নামও সোয়াইব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক। ঘড়িতে সময় 3:45। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন 3 চৌধুরী গিন্নি। 3 চা কাজ গুছিয়ে হাতে হাতে গরম গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারোরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন শারাফাত ও সাফন চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তে দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেসব পাহাড়ে নবী ও সাহাবী কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন, এসব দেখানো হচ্ছে। দু ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহরি। সবাই একসাথে সেহরি করলেও থাকছেন না শাহাদাত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতে মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। সাফন চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদাত চৌধুরীকে। রিসিভ হতে ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদাত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে হাতে ফোন নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশি হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোট চাচ্চুর সাথে। আবদার করল একসাথে ইফতার করার। শাহাদাত চৌধুরীর আদরে সুরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর 3 ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। শখকে দেখে সিতারা বললেন বাকিদেরকে ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না, ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে হবে কিভাবে? শখ মায়ের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকল। এরপর ঘুম কাতরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকল শুদ্ধ আর শায়নকে। নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমে ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডেকে এসে বসল ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে বসল ডাইনিং টেবিলের চেয়ারে। শীতল মুখ ভুতা করে দেখল সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলেই দেখল শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখে মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়। শীতল মনোযোগ দিয়ে দেখল পাষাণ মানুষটাকে। শুদ্ধ এসে বসল সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। এরপরও সে চেয়ারে এসে বসল রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারল না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিচের দিকে। ততক্ষণে সে তার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য সৃজনের চোখে এখনো ঘুম। তারা এখনো ঝুলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা থাকবে। এবার সব রোজা করবে। গত বছর ছোট ছিল তাই করতে পারেনি।
এবার 30টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাফাত চৌধুরী খেতে হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে। প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফুলার কথা না। তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো। কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। সিমিনের মুখটা মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগেই দেখল রুবাব সযত্নে শীতলের প্লেটে সালেদ মাংসের পিস তুলে দিল। শান খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল। শখ পানের গ্লাস এগিয়ে দিল। স্বর্ণ সাম্য সৃজনে দুধ ভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাজিদেরও বসে পড়ার তাগাদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য! টুকটাক কথাবার্তা হচ্ছে। সবাই খাচ্ছে। যার যেটা লাগছে তুলে দিচ্ছে। এরপরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না। কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে এসব ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধের দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে। ছোট ছোট লোকমা তুলে খায় সে। খাওয়ার কায়দা দেখে বোঝাই যায় পুরো জেন্টালম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শুদ্ধর বাপাশে রুবাব আর রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য চৌধুরী বাড়ির নজর করা 3 সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে। আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জি মতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবে সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছিলেন। জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না। তবে ছেলের সাথে কথা বলে দেখবেন, ছেলের মত থাকলে উনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। উনি খুব ভালো করেই জানেন শুদ্ধর কানে এ কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকলে হবে না, কিছু করতে হবে। ছেলেগুলোও বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি দিতে না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে আছে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে কথা গুলিয়ে নিলেন। তারপর গলা কাকড়ে দিলে সবাই বুঝল উনি কিছু বলবেন, তাই তাকালো। তখন তিনি বললেন, সায়ন, শুদ্ধ, রুবাব, 3 জনকে বলছি, যথেষ্ট বড় হয়েছ। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না। বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়ে খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। এইটুকু বলে থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু শুনতে চায়। উনি পরের কথাটুকু পেশ করলেন। আহনাফ ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলব। এরপর সায়নের, একে একে শুদ্ধ, রুবাব, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়ে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নকে উদ্দেশ্য করে বললেন তিনি। সায়ন একমনে খেতে খেতে একবার চোখ তুলে তাকায় বাবার দিকে। তারপর বলল, সামনে নির্বাচন। তো তো বিয়েটিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। ভালো করেছ। এবার নিজে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবাবের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব বিষম খেল। কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিল, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের উপর বড় ভাইকে রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যায় না? তার কথা শুনে সায়ন ভ্রু কুঁচকাল। তারপর খ্যাপাটে সরে জবাব দিল, কেউ কিছু বললে সে কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিটে বুঝিয়ে দেব সমস্যা আছে কিনা। সে শালার এমন অবস্থা করব 1 সপ্তাহ হাঁটতে গেলে কুত পারবে। সাফন চৌধুরী গলা খাকড়ে দিলেন, তবে ওনার ঠোঁটে মিটিমিটি হাসি। তবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। তিনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে, যার দরুন বারংবার উনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এইভাবে কেউ কথা বলে? এখন কি
ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারল ব্যাপারটা। তার দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিটিয়ে পিঠে ছাল তুলে ফেলার কথা বলছি আর কি। ভাবো একবার, কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল, পিঠের ছাল তুললে হাঁটতে কুট পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়। তুমি বরং তাদের পাছার ছাল তুলে নিও। এ কথা শুনে শখ স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করল। হাসিতে ঠোঁটকুন বেঁকে আসছিল তাদের। কারোরই বুঝতে বাকি নেই সায়নের কথার ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে সাফওয়ান চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো। একথা শোনা মাত্রই শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর আজও অন্যকে বিয়ের কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যিই তাকে মেনে নেবে না? সায়ন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি সায়ন ভাই মিথ্যে কথা বলেছিল? তাকে বুঝ দিতে এসব বলেছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তার সামনের বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে শুদ্ধ হঠাৎই চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। বাঁধভাঙা কান্নায় ঠুট ভেঙে আসলেও সে নিজেকে সামলে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধর। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজায় তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে পড়ত। গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজা এফোর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে এই কথা বলে সে ঠুটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে। এইটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, মেয়ে তেমনই, দেখতে শুনতে ভালোই, মুখের আদল আমাদের শীতলের মতো আদরে। বাহ, তাহলে আর কি, আমি যেমন আমার জীবনসঙ্গী তেমনই হওয়া যায়। বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। তাহলে এখনই কথা বলি। বলো, মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। সাফওয়ান চৌধুরী এবার হাসতে হাসতে বললেন, কিরে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলে যে? কুচক্রে মানুষের বদনজরে পড়েছি, জানোই তো নজর কতটা খারাপ জিনিস। তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাচ্ছি। বলা তো আর যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। হা হা, দারুণ বললি তো। মানুষ যা করে তা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয়টয় কোনো কালেই ছিল না, আর না এখনো আছে। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধর খুঁজামার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখল শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে শুদ্ধ তাকেই মিন করে কথাগুলো বলছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে? শুদ্ধ ভাইকে বুঝছে না ছুরির থেকেও কথার আঘাত বেশি ধারালো হয়ে বুক পাজরে বিচ্ছে? নাকি সে আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না? সে ভাত নাড়াচাড়া করতে করতে দুফোঁটা চোখের জোর ফেলল, সন্তপূর্ণে মুছে নিল। তখন শারাফাত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন, আরও একটা নম্রভদ্র মেয়ের সন্ধান আছে, মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছে মতো অ্যামাউন্ট বসানোর কথা বলেছেন। একে বিয়ে করতে 3 ভাইয়ের কে রাজি আছ? স্পষ্টভাবে জানাও, তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলে হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নিবে? কিন্তু কিসে কম তারা? গাড়ি বাড়ি, টাকা পয়সা, নাকি অর্জিত মান সম্মানে? শায়ন চোখ মুখ কুঁচকে নিল। ঠুটের কাছে গালিরা এসে সুরসুরি দিচ্ছে, কিন্তু সে তো বাড়িতে গালিটালি দেয় না। এসবের জন্য চৌকাঠ পেরোতে হবে,
কিন্তু কতক্ষণ আর শোনা যায়। তাই সে গপ গপ করে গিলে উঠতে উঠতে বলল, যৌতুকের মায়েরে আলাভু করলে ওসব ছাইপাশ আমার লাগবে না। উঠছি আব্বাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা 3 ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা ক্যাডার আম্মা পেলে আমরা না হয় ধেই ধেই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব। এ কথা শুনে সায়ন একটা পানির বোতল তুলে নিয়ে রুমে চলে গেল। শারাফত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেলে সাফওয়ান চৌধুরী থামিয়ে দিলেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেয়ে আসতে পারে ভেবে রুবাবু কোনো মতো খেয়ে দ্রুত স্থান ত্যাগ করল। 2 ভাই পালালো, আর একজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিয়ংকাল চুপ থেকে শারাফত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল, ওরা তো না বুঝেই পালিয়ে গেল। তুমি অন্তত কিছু বলো, লাগলে সময় নাও, ভেবে পরে জানিও। ভাবাভাবির কিছু নেই, সবই তো তোমার উপর নির্ভর করছে। আমার উপর? যেমন? ছেলে তোমার, জন্ম দিয়েছ তুমি, লেখাপড়া করিয়ে বড় করলে তুমি, ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি। তাছাড়া বলতেই হয়, তুখুর বিজনেসম্যান তুমি। তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমি না হয় বলো, তোমার কোন ছেলের কত দাম, কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় শারাফত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও জানতেন রেজাল্ট, তবু পরীক্ষা করতে মন সায় দিল। এত গল্পের মাঝে কেউ খেয়ালই করল না বাড়ির আদুরে কন্যার ছলছল চোখ। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ নিজেও উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল, নতুন কাজ ধরেছি, বিয়ের ব্যাপারে কদিন পরে কথা এগিয়েও বাবা। কিছুদিন যাক, আমি বলে দেব তোমায়। শুদ্ধর কথায় এবার বাবারা ফ্রুকুচকে তাকালেন। কেবল বলল, পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে। এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘুরে কে জানে। ওনাদের টাকাতে দেখেও শুদ্ধ কারো দৃষ্টির পরোয়া করল না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না, বাসবো না, কাজ ঘেঁষি না, ঘেঁষতেও দেব না, না নিজে কারো হব, না তোকে অন্যের হাতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পোড়াবি পোড়া, মনকে অন্তত বুঝাতে পারব আমার অভিশালী আমার দহনের একমাত্র কারণ। এ কথা বলে শীতলের রুম পার হতে শুনতে পেল শীতলের ফুপানি কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসল। যাক, খুচারা তাহলে ঠিকভাবে কাজে দিয়েছে। যাক, শান্তি। কেমন লাগে বুঝেবার? সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পাসওয়ার্ড ইন করতে করতে বলল, তোকে ডুবতেও দেব না, হাত টেনে পাড়েও তুলব না, তোকে অথই জলে নাকানি চোবানি খাওয়াবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সে পথই বেছে নিয়েছিস। এখন তুই পূর্বী ও অভিলাষী। পড়তে পড়তে একটা সময় ঠিক ওই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবি, কতক্ষণ চুপ থাকবি, কতবার নিজেকে সামলাবি? দেখি, আমিও দেখি। কান্না করছিস, কর। তোর চোখের পানি তোকে ভালোবাসা শেখাবে। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। আজকে শুনলেন গল্পটির 18তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।